आज क्लास 12 এর স্টুডেন্টদের আমি নতুন একটা বিষয় শুরু করছি। সেই বিষয়টার নাম হচ্ছে বায়ুমণ্ডল, মেন অধ্যায়। আর বায়ুমণ্ডলেরই একটা বিষয়, সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় গোলযোগ। মনে রাখবে এই অধ্যায়টার কিন্তু বেশ বড় অনেকগুলো বিষয় আলোচনা আছে। তো আজকে যে বিষয়টা আলোচনা করব বায়ুমণ্ডলীয় গোলযোগ, যাকে ইংরেজিতে বলছি অ্যাটমসফিয়ারিক ডিস্টারবেন্স। তো এইখান থেকে যেটা আমি পড়াবো আজকে সেটা হচ্ছে ঘূর্ণবাত। ঘূর্ণবাত আর প্রতীক ঘূর্ণবাত দুটো আছে, তার মধ্যে থেকে শুধু ঘূর্ণবাতটা আমি আজকে আলোচনা করছি। তো প্রথমে আসি, ঘূর্ণবাত কাকে বলে, যাকে আমরা ইংরেজিতে বলি সাইক্লোন। দেখো, ক্রান্তীয় অঞ্চল আর নাতিশীতোষ্ণ অঞ্চলের মাঝে কোনো যদি জলভাগ বা স্থলভাগ থাকে, সেখানে যদি কোনো কারণে উষ্ণতা যদি বেড়ে যায়, তাহলে একটা গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। ওই গভীর নিম্নচাপটাকে পূরণ করার জন্য, অর্থাৎ সমতা রক্ষা করার জন্য পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ওই নিম্নচাপের দিকে ছুটে আসে। কিভাবে ছুটে আসে? উত্তর গোলার্ধের বায়ু ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এইভাবে প্রবাহিত হয়ে ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে আসে, এবং ওই বায়ুটা হয় উষ্ণ এবং ঊর্ধ্বগামী। এই উষ্ণ ঊর্ধ্বগামী বায়ুটাই হচ্ছে আমাদের ঘূর্ণবাত। তাহলে আবার বলছি, ক্রান্তীয় মণ্ডল নাতিশীতোষ্ণ মণ্ডলের মাঝে অল্প পরিসর জায়গায় উষ্ণতার তারতম্যের ফলে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। সেই নিম্নচাপটাকে পূরণ করবার জন্য পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ছুটে আসে। ওই শীতল বায়ু কেন্দ্রে প্রবেশ করার পর সেই বায়ুটা গরম হয়ে আবার উপরের দিকে উঠে যায়। এই কেন্দ্রমুখী উষ্ণ ঊর্ধ্বগামী বায়ুটাই হলো আমাদের ঘূর্ণবাত। অর্থাৎ একটা গভীর নিম্নচাপকে কেন্দ্র করে যে কেন্দ্রমুখী উষ্ণগামী ঊর্ধ্বগামী বায়ুর সৃষ্টি হয়, এবং তাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের ঘূর্ণবাতের সৃষ্টি হয়। এখন এই ঘূর্ণবাত আমি যে সংজ্ঞায় বললাম, একটা কেন্দ্রমুখী নিম্নচাপের সৃষ্টি হলো এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে ছুটে শীতল বায়ু কোন অঞ্চলের মধ্যে সৃষ্টি হলো? ক্রান্তীয় অঞ্চল আর নাতিশীতোষ্ণ অঞ্চলের মাঝে। তাহলে এই ঘূর্ণবাতের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। 1 নম্বর হচ্ছে কেন্দ্রে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, 1। 2 নম্বর হচ্ছে তাপ ও চাপের পার্থক্য। ঘূর্ণবাতের কেন্দ্রে এবং ঘূর্ণবাতের বাইরে চাপ ও তাপের মধ্যে কিন্তু একটা মারাত্মক পার্থক্য লক্ষ্য করতে পারা যায়। প্লাস কেন্দ্রে একটা ঘূর্ণবাতের চক্ষুর সৃষ্টি হয়, যেটা বলেছি। প্রবাহের দিক আগেই সংজ্ঞায় বলেছি যে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত। তোমরা এই ছবিটা দেখো, এই যে উত্তর গোলার্ধে আমি দেখাচ্ছি ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে। এই যে আলোগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে, এবং দক্ষিণ গোলার্ধে দেখো তোমরা ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে ওইভাবে প্রবাহিত হয়। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে গতিবেগ। মিনিমাম গতিবেগ 20 থেকে 30 কিলোমিটার হয়, ম্যাক্সিমাম কিন্তু 400 কিলোমিটার পর্যন্ত হয়ে যায়। আর স্থায়িত্বটা হচ্ছে খুবই কম। তাহলে ঘূর্ণবাত কাকে বলে এবং ঘূর্ণবাতের বৈশিষ্ট্য আমরা জানলাম। এবার হচ্ছে ঘূর্ণবাতের প্রকারভেদ। ঘূর্ণবাতকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত আর একটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এই ক্রান্তীয় ঘূর্ণবাত। তো প্রথমে আসি, ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত কাকে বলে। বলছে নিরক্ষরেখার উভয় পার্শ্বে ক্রান্তীয় অঞ্চলে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সমুদ্রের ওপর যে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়, সেই নিম্নচাপকে কেন্দ্র করে যে ঘূর্ণবাতের সৃষ্টি হয় তাকে বলি ক্রান্তীয় ঘূর্ণবাত। বোঝা গেল? তাহলে অবশ্যই অক্ষাংশগত বিস্তার 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, এবং সমুদ্রের উপরেই একটা গভীর নিম্নচাপ হবে, তাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের ক্রান্তীয় ঘূর্ণবাতের সৃষ্টি হবে। নেক্সট হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত যে সমুদ্রকে কেন্দ্র করে সৃষ্টি হয়, এই সৃষ্টি হওয়ার পিছনে একটা কতগুলো পর্যায় আছে। সেই পর্যায়গুলো যাকে বলা হয়
অরিজিন অফ সাইক্লোন, সেই সাইক্লোন কিভাবে সমুদ্রের ওপর সৃষ্টি হলো তার 4টে পর্যায় আছে। তার আগে আমার জানা দরকার সমুদ্রের ওপর সাইক্লোন হয় কেন হয়, কিছু সত্য আছে। যেমন অবশ্যই সেই সমুদ্রটা উন্মুক্ত হতে হবে বা অনেকটা বিস্তৃত হতে হবে। 1, 2 নম্বর হচ্ছে সমুদ্রের উষ্ণ হবে, উষ্ণ সমুদ্র মানে মিনিমাম টেম্পারেচার মানে 26 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকতেই হবে, না হলে ক্রান্তীয় ঘূর্ণবাত হবে না। 3 নম্বর হচ্ছে একটা কোরিওলিসিস বলের প্রভাব থাকতে হবে, কারণ একটা বাতাস যখন প্রবাহিত হবে সেই বাতাসটাকে আবর্তন করাতে গেলে বা ঘূর্ণন সৃষ্টি হতে গেলে মিনিমাম 5 ডিগ্রি থেকে 15 ডিগ্রি অক্ষাংশের মধ্যে হলে এটা ভালো হয়, একটা কোরিওলিসিস বলের প্রভাব লক্ষ্য করতে পারা যায়, সেটা থাকতে হবে। আর আইটিসি জেড অঞ্চলে তোমরা আগেই পড়েছো নিরক্ষীয় শান্ত বলয় বা ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্ট জোন অঞ্চলে যদি একটা দুর্বল শ্রেণীর নিম্নচাপের সৃষ্টি হয় তাহলে কিন্তু এই ঘূর্ণবাতের সৃষ্টি হতে অনেক সুবিধা হয়। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে কি সমুদ্র উন্মুক্ত এবং বিস্তৃত হতে হবে। 2 নম্বর হচ্ছে সমুদ্রের গভীরতা 60 থেকে 70 মিটার মতো হতে হবে। সমুদ্রের উষ্ণতা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আইটিসি জেড অঞ্চলে একটা দুর্বল শ্রেণীর নিম্নচাপ থাকলে ভালো হয়, আর কোরিওলিসিস বলের প্রভাব থাকতে হবে। তাহলে কিন্তু এই ক্রান্তীয় ঘূর্ণবাত বা ক্রান্তীয় অঞ্চলের যে ঘূর্ণবাত সমুদ্রের উপর সৃষ্টি হয় সেটা হতে অনেক সুবিধা হয়। তা এবার দেখা যাক কিভাবে সেই ঘূর্ণবাতটা সমুদ্রে সৃষ্টি হয়। প্রথম দেখো, প্রথম পর্যায় হচ্ছে প্রাথমিক পর্যায়। একদম প্রাথমিক পর্যায়টা কি বলছে? প্রাথমিক পর্যায়ে কি হচ্ছে যে উষ্ণ সমুদ্র পৃষ্ঠে, আমি আগেই বলেছি 26 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, বলছে উষ্ণ সমুদ্র পৃষ্ঠের উপর একটা নিম্নচাপ কক্ষের সৃষ্টি হবে এবং ওই নিম্নচাপ কক্ষের দিকে চারিদিক থেকে এলোমেলো বাতাস বইতে থাকবে, যে বাতাসের গতিবেগটা মোটামুটি 40 কিলোমিটারের মতো হবে এবং পরবর্তীকালে সেই এলোমেলো বাতাসটা আস্তে আস্তে একটু আবর্তিত হবে। তাহলে প্রথম পর্যায়ে কি হলো, উষ্ণ সমুদ্রের উপর একটা নিম্নচাপ কক্ষের সৃষ্টি হবে, আর ওই নিম্নচাপ কক্ষকে কেন্দ্র করে চারিদিকে সমুদ্রে এলোমেলো বাতাস চলবে, যে বাতাসের গতিবেগ থাকবে 40 কিলোমিটারের মতো এবং পরবর্তীকালে সেই এলোমেলো বাতাসটা আস্তে আস্তে আবর্তিত হতে শুরু করবে। প্রথম পর্যায় যেটাকে আমরা বলছি প্রাথমিক পর্যায়। দ্বিতীয় পর্যায় যেটা হচ্ছে বিকাশশীল পর্যায়, মানে এই সময় ঘূর্ণবাতটা গঠিত হয়, সেটা কি হবে বলছে এই সময় সমুদ্রের ওপর ঘূর্ণবাতের চক্ষুটা সক্রিয় হবে। তোমরা সবাই জানো ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে একটা মানে নিম্নচাপের সৃষ্টি হয়, শান্ত আবহাওয়া থাকে, যেটাকে আমরা বলি ঘূর্ণবাতের চক্ষু। তা বলছে এই ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষুটা দ্বিতীয় পর্যায়ে বা বিকাশশীল পর্যায়ে খুব সক্রিয় হয়ে যাবে এবং চক্ষুকে কেন্দ্র করে যে প্রবল বেগে বাতাস বইতে শুরু করবে এবং যখন সেই বাতাসের গতিবেগ হবে 120 কিলোমিটার, তাহলে প্রথম পর্যায়ে গতিবেগটা ছিল 40 কিলোমিটার পার ঘন্টায়, এখানে কিন্তু 120 কিলোমিটার হয়ে যাচ্ছে, তাহলে গতিবেগটা অনেকটা বেড়ে গেল এবং ওই চক্ষুকে কেন্দ্র করেই কিন্তু এই গতিবেগটা হচ্ছে এবং এই 120 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের মধ্যে দিয়ে আবর্তিত হয়ে একটা মেঘের সৃষ্টি হচ্ছে, যে মেঘটার নাম হলো কিউমুলোনিম্বাস মেঘ। এই কিউমুলোনিম্বাস একটা বিশাল অঞ্চল জুড়ে কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি, বিশাল অঞ্চল মানে সমুদ্রের উপরে বিশাল অঞ্চল জুড়ে একটা কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয়। বোঝা গেল? তাহলে দ্বিতীয় পর্যায়ে ঘূর্ণবাতের চক্ষুটা সক্রিয় হবে, তারপরে সেই ঘূর্ণবাতের চক্ষুকে কেন্দ্র করে বাতাসের বেগটা বেড়ে যাবে, 120 কিলোমিটারের মতো হবে এবং ওই প্রবল বেগে বাতাস আবর্তিত হতে হতে জলকে সংগ্রহ করে নিয়ে সমুদ্রের উপরে একটা কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হবে। হলো তৃতীয় পর্যায়, যেটাকে আমরা বলছি পরিণত পর্যায়। ওই যে ঘূর্ণবাতের চক্ষু সৃষ্টি হয়েছিল, সেই ঘূর্ণবাতের চক্ষুকে ভেতরে বায়ু এবার প্রবেশ করবে। এবার ওই ঘূর্ণবাতের চক্ষুর ভেতরে বায়ু প্রবেশ করার পরে কি হবে, সেই বায়ু গরম হয়ে যাবে, ওই বায়ু ঊর্ধ্বগামী হবে, আর চক্ষুর অনেকটা উপরে দিকে শীতল ভারী বায়ু এবার ওপর থেকে নিচের দিকে নামবে। তাহলে উষ্ণ বায়ু ওপরের দিকে উঠে গেল, যে বায়ুটা কি হলো ওই ঘূর্ণবাতের চক্ষুর কেন্দ্রে যে বায়ুটা প্রবেশ করলো ওখানে গরম বলে ওই বায়ুটা গরম হয়ে কি হলো ওপর উঠে গেল, আর ওপর দিক থেকে শীতল ভারী বায়ু নিচের দিকে নেমে এলো। এর ফলে কি হচ্ছে,
ওখানে একটা যে কিউমুলাস নিম্বাস মেঘের সৃষ্টি হয়েছিল, সেই কিউমুলো নিম্বাস মেঘটা আরো বজ্রগর্ভ হয়ে গেল, প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তাহলে দ্বিতীয় পর্যায়েও কিন্তু কিউমুলো নিম্বাস মেঘের সৃষ্টি হয়েছিল, কিন্তু তৃতীয় পর্যায়ে এসে সেই ঘূর্ণপাতের চক্ষুর ভেতরে বায়ুটা প্রবেশ করলো, গরম হয়ে বায়ু উপরে উঠে গেল, আর উপর থেকে শীতল বায়ু নিচের দিকে নেমে আসলো। এর ফলে কি হলো, উষ্ণ বায়ু শীতল বায়ু এই মিলনের ফলে গিয়ে একটা বজ্রগর্ভ কিউমুলোস নিম্বাস মেঘের সৃষ্টি হলো এবং মারাত্মক ঝড় বৃষ্টি শুরু হলো। বোঝা গেল? তারপরে কি হচ্ছে, অন্তিম পর্যায়ে গিয়ে কি হচ্ছে, ওই সমুদ্র থেকে ঝোড়ো বাতাসটা আস্তে আস্তে যখন স্থলভাগের দিকে এগিয়ে যাচ্ছে, তখন ওটা দুর্বল হয়ে গেল। অর্থাৎ সমুদ্রের ওপর যখন ছিল, অর্থাৎ প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়, যেটাকে বলছি প্রাথমিক পর্যায়, বিকাশশীল পর্যায় আর পরিণত পর্যায়, এই তিনটে পর্যায় কিন্তু সবটাই সমুদ্রের ওপরে ছিল। এইবার অন্তিম পর্যায়ে এসে সেটা সমুদ্র থেকে এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে স্থলের দিকে। যেই স্থলের দিকে ঝড়টা এগিয়ে গেল, তখন কি হয়ে গেল, ওটা দুর্বল হয়ে গেল। কারণ স্থলভাগের দিকে এগিয়ে গেলে আর জলীয় বাষ্প পাবে না, তো জল যদি না পায় তাহলে কিন্তু ঘূর্ণিবাত দুর্বল হয়ে যায়, এবং যেই স্থলে প্রবেশ করে গেল ঘূর্ণিবাতটা শান্ত হয়ে গেল এবং ঘূর্ণিবাতের ওখানেই শেষ হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমাদের ঘূর্ণিবাতটার সৃষ্টি হয়। প্রথমে সমুদ্রের উপরে একটা নিম্নচাপ, তারপরে ঘূর্ণিবাতের চক্ষু, তাকে কেন্দ্র করে একটা কিউমুলো নিম্বাস মেঘ এবং 120 কিলোমিটার বেগে বাতাস, তারপরে স্টেজে হচ্ছে ঘূর্ণিবাতের কেন্দ্রে বায়ু প্রবেশ করলো, ওই বায়ু উষ্ণ ঊর্ধ্বগামী হয়ে ওপরে উঠলো, শীতল বায়ু নিচে নেমে গেল, দুটো বায়ুর মিলনের পরে কিউমুলো নিম্বাস মেঘটা আরো বজ্রগর্ভ হয়ে গেল, চারিদিকে ঝড় বৃষ্টি হতে শুরু করলো। তারপর অন্তিম পর্যায়ে এসে আস্তে আস্তে সেই ঝড়টা যখন স্থলের দিকে প্রবেশ করতে শুরু করলো, তখন কিন্তু এটা শান্ত হয়ে গেল, কারণ জলীয় বাষ্পের অভাবে জল আর পাচ্ছে না, তখন সেটা শান্ত হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমাদের সমুদ্রের উপর ঘূর্ণিবাত সৃষ্টি হয়। বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে, এই যে সমুদ্রের উপর ঘূর্ণিবাতটা সৃষ্টি হলো, এই ঘূর্ণিবাতের দুটো গঠন আছে, একটা হচ্ছে উলম্ব গঠন আছে আর একটা হচ্ছে অনুভূমিক গঠন আছে। এই অনুভূমিক গঠনটা খুব ভালো করে তোমাদের বুঝতে হবে। একটা ঘূর্ণিবাতের সমুদ্রের উপর দিয়ে যখন অনুভূমিকভাবে প্রবাহিত হয়, সেই অনুভূমিকভাবে প্রবাহিত হওয়ার সময় একটা ঘূর্ণিবাতের 6টা পর্যায়ের সৃষ্টি হয়। তোমরা এবার সেটা দেখো। এই যে আমি এখানে একটা ছবি এঁকেছি, প্রথম যেটা বললাম সেটা হচ্ছে কিভাবে সৃষ্টি হলো, এবার হচ্ছে গঠনটা বলছি, ফরমেশনটা বলছি। সৃষ্টি হওয়ার পর এইবার সমুদ্রের উপর দিয়ে অনুভূমিকভাবে সেই ঝড়টা প্রবাহিত হচ্ছে, সেই অনুভূমিকভাবে প্রবাহ হওয়ার ফলে কতগুলো পর্যায়ের মাধ্যমে প্রবাহিত হয় সেটা তোমরা এবার দেখো। 1 নম্বর হচ্ছে, যেটা আমি আগেই বলেছি, তোমরা দেখো এখানে একটা ঘূর্ণিবাতের মাঝখানে একটা ঘূর্ণিবাতের চক্ষু সৃষ্টি হয়। প্রথম পর্যায়ে একদম চক্ষু, যেটা 5 থেকে 50 কিলোমিটার, মানে 5 থেকে 50 কিলোমিটার পরিধিযুক্ত একটা ঘূর্ণিবাতের চক্ষু সৃষ্টি হয়, যেটা অঞ্চলটা একদম শান্ত আবহাওয়া থাকে। হলো, এইবার এই যে যেটা আমি দেখাচ্ছি, এই সবুজ যেটা কালারের মাঝখানে, এটা হচ্ছে আমাদের ঘূর্ণিবাতের চক্ষু। ঘূর্ণিবাতের চক্ষুর দুপাশে যে পর্যায়টা হয়, যার নাম হচ্ছে চক্ষু প্রাচীর, যেটা 10 থেকে 20 কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। অর্থাৎ যেখানে চক্ষুটা সৃষ্টি হয়েছে, সেই চক্ষুর পথ থেকে 10 থেকে 20 কিলোমিটার পর্যন্ত যে অঞ্চলটা চক্ষুর দুপাশে, সেটা হচ্ছে আমাদের চক্ষু প্রাচীর। এইখানেই কিন্তু সব থেকে বেশি ঝড় বৃষ্টি হয়। তাহলে ঘূর্ণিবাতের চক্ষুর দুপাশে 10 থেকে 20 কিলোমিটার বিশিষ্ট একটা অঞ্চল আছে, যেটাকে বলা হয় চক্ষুর প্রাচীর, যেখানে ঝড় বৃষ্টির পরিমাণটা সর্বাধিক। হলো, এইবার চক্ষুর যে প্রাচীরের দুপাশে দেখো দুটো কুণ্ডলী বলয় আছে। এই যে আমি সবুজ কালার দিয়ে দেখিয়েছি, এই একটা সবুজ কালার আর এই একটা সবুজ কালার, এই আর এই দুপাশে, অর্থাৎ চক্ষুর প্রাচীরের দুপাশে দুটো কুণ্ডলী বলয় বা বর্ষণ বলয় বলা হয়, যেটা বলছে 50 থেকে 80 কিলোমিটার দীর্ঘ।
এই যে কুণ্ডলী বলয়টা আমি যে লম্বা করে এঁকেছি, এটা 50 থেকে 80 কিলোমিটার দীর্ঘ এই বলয়টা, ঠিক আছে। এবং এই কুণ্ডলী বলয়ে কিন্তু একটা কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয়, এখানেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়। সেই জন্য এই কুণ্ডলী বলয়টার আর একটা নাম হচ্ছে বর্ষণ বলয়। তাহলে প্রথম কি বললাম, ঘূর্ণবাতের একদম কেন্দ্রে থাকে একটা চক্ষু প্রাচীর, যেটা 5 থেকে 50 কিলোমিটার পরিধিযুক্ত অঞ্চল, যেটা আবহাওয়া শান্ত থাকে। তারপর চক্ষুর দুপাশে চক্ষু প্রাচীর আছে, যেটা 10 থেকে 20 কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত, যেখানে ঝড় বৃষ্টি সর্বাধিক হয়। চক্ষুর প্রাচীরের দুপাশে আছে কুণ্ডলী বলয়, যেটা 50 থেকে 80 কিলোমিটার দীর্ঘ হয় দুপাশে, এবং যেখানে কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয় এবং প্রচুর ঝড় বৃষ্টি হয়। এবার দেখো, এই যে কুণ্ডলী বলয়ের পরে দুটো গোল সবুজ কালার দিয়ে আছে, এটা হচ্ছে আমাদের অঙ্গুরীয় বলয়, আংটির মতো। তাহলে কুণ্ডলীয় বলয়ের পরে যে বলয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের অঙ্গুরীয় বলয়। এই অঙ্গুরীয় বলয়ে কি হলো, অঙ্গুরীয় বলয় থেকে এই যে উষ্ণ ঊর্ধ্বগামী বায়ুগুলো আস্তে আস্তে এই অঙ্গুরীয় বলয়ের দিকে নামতে থাকে। তার ফলে এখানে ঝড় বৃষ্টি মেঘ বা আর্দ্রতার পরিমাণটা খুব কম হয়। নেক্সট দেখো, অঙ্গুরীয় বলয়ের পরে এপাশে যে আর একটা বলয় হচ্ছে সেটা হচ্ছে বহিস্থ বলয়। এই বহিস্থ বলয়ে কিন্তু কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখ বায়ুর ফলে এখানে একটা অস্থির পরিবেশের সৃষ্টি হয়। তার ফলে এখানে কিন্তু পরিচলন পদ্ধতিতে আবার একটু ঝড় বৃষ্টি হয়। অঙ্গুরীয় বলয়টা যে ঝড় বৃষ্টি একদম বন্ধ হয়ে গেছিল বা কম, সেটা কিন্তু বহিস্থ বলয়ে গিয়ে আবার পরিচালন পদ্ধতিতে ঝড় বৃষ্টি হলো, কারণ ওই যে কেন্দ্রমুখী আর কেন্দ্র বহির্মুখী বায়ুর ফলে একটা অস্থির পরিবেশের সৃষ্টি হয় এখানে। তারপরে পরিচালন পদ্ধতিটা এখানে সক্রিয় হয়ে যায় এবং তখন কিছু ঝড় বৃষ্টি আবার শুরু হয়। এবার দেখো, বহিস্থ বলয়ের পরেই সীমান্ত বলয়। সেই সীমান্ত বলয় যখন হয় তখন সেখানে কিন্তু পরিচালন পদ্ধতিটা একদম নিষ্ক্রিয় হয়ে যায় এবং সেখানে কিন্তু আর ঝড় বৃষ্টি হয় না। তাহলে এইভাবে কিন্তু আমাদের ক্রান্তীয় ঘূর্ণবাত অনূহ্যিকভাবে সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার 6টা পর্যায় আছে। একটা হচ্ছে চক্ষু প্রাচীর, চক্ষু, তারপরে চক্ষুর দুপাশে আছে চক্ষু প্রাচীর, সব থেকে সর্বাধিক ঝড় বৃষ্টি হয়। চক্ষু প্রাচীরের পরে আছে আমাদের কি বলয়, কুণ্ডলীয় বলয়, যেখানেও প্রচুর ঝড় বৃষ্টি হয়। এবং কুণ্ডলীয় বলয়ের পরে হচ্ছে আমাদের অঙ্গুরীয় বলয়, যেটা গোল করে আছে। অঙ্গুরীয় বলয়ে ঝড় বৃষ্টি একটু কম হয়ে যায়। অঙ্গুরীয় বলয়ের বাইরের যে বলয়, যেটা হচ্ছে আমাদের বহিস্থ বলয়, দুপাশেই কিন্তু সেখানে আবার একটু অস্থির পরিবেশের জন্য ঝড় বৃষ্টি হয়। আর বহিস্থ বলয়ের একদম বাইরের যে বলয় সেটা হচ্ছে সীমান্ত বলয়, সেখানে ঝড় বৃষ্টি আর হয় না, পরিচালন প্রক্রিয়াটা নিষ্ক্রিয় হয়ে যায়, ঝড় বৃষ্টি কমে যায়। তাহলে এই হচ্ছে আমাদের ঘূর্ণপাতের গঠনের অনুভূমিক গঠন। এটা হচ্ছে অনুভূমিকভাবে যে গঠিত হয় কটা পর্যায়ে, 6টা পর্যায়ে। প্রথম কি থাকে, চক্ষু, চক্ষুর দুপাশে কি থাকে, চক্ষু প্রাচীর। দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে চক্ষুর প্রাচীরের দুপাশে কি থাকে, আমাদের কুণ্ডলী বলয় বা বর্ষণ বলয়। কুণ্ডলী বলয় বা বর্ষণ বলয়ের পরে কি থাকে, অঙ্গুরীয় বলয়। অঙ্গুরীয় বলয়ের দুপাশে কি থাকে, বহিস্থ বলয়, আর বহিস্থ বলয়ের দুপাশে থাকে সীমান্ত বলয়। এইভাবে কিন্তু আমাদের ঘূর্ণপাতের অনুভূমিক বন্টনটা হয়। আর একটা হচ্ছে উলম্ব বন্টন, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। উলম্ব বন্টনের মধ্যে দেখো, একটা হচ্ছে অন্তঃপ্রবাহ চলে, যেটা মোটামুটি ঘূর্ণপাতের 3 কিলোমিটারের মধ্যে ঘূর্ণপাতের যে প্রবাহটা চলে সেটাকে বলা হয় অন্তঃপ্রবাহ। 3 থেকে 7 কিলোমিটারের মধ্যে যে প্রবাহটা চলে সেটাকে বলা হয় মধ্যস্তর প্রবাহ। আর 7 কিলোমিটারের ওপর থেকে যে প্রবাহটা হয় সেটা হয় বহিঃপ্রবাহ। এটা হচ্ছে উলম্ব বন্টন। কিন্তু তোমরা ভালো করে করবে, ক্রান্তীয় ঘূর্ণপাতের অরিজিন অর্থাৎ উৎপত্তিটা সমুদ্রের, যেটা 4টে পর্যায়ে বলেছিলাম, প্রাথমিক পর্যায়, বিকাশশীল পর্যায়, পরিণত পর্যায় আর অন্তিম পর্যায়। এটা ভালো করে করবে। আর তারপরে করবে কি, তারপরে হচ্ছে অনুভূমিক বন্টন, যেটা বললাম। এবার এই যে ক্রান্তীয় ঘূর্ণবাত বললাম, এই ক্রান্তীয় ঘূর্ণবাতের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য আছে, কি কি পেলে। ক্রান্তীয় ঘূর্ণবাত কিন্তু
সমধর্মী বা একই উষ্ণতা বিশিষ্ট অঞ্চলের মিলনের ফলে কিন্তু সৃষ্টি হয়। এখানে কিন্তু উষ্ণ বায়ু শীতল বায়ুর মিলনে নয়, একই ধর্মী উষ্ণতাযুক্ত অঞ্চলের মিলনের ফলে সৃষ্টি হয়। 1। 2 নম্বর হচ্ছে এই ঘূর্ণবাতের কোনো সীমান্ত থাকে না। 3, এই ঘূর্ণবাতের কেন্দ্রে একটা চক্ষু থাকে, ঘূর্ণবাতের চক্ষু। 4, ঘূর্ণবাতে সমুদ্রের ওপরে যেন মিনিমাম 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকতে হবে। 5, এর গতিবেগ খুব বেশি আর ক্ষয়ক্ষতির ক্ষমতাটাও কিন্তু খুব বেশি। এই হচ্ছে মোটামুটি আমাদের ক্রান্তীয় ঘূর্ণবাতের বৈশিষ্ট্য। আর ক্রান্তীয় ঘূর্ণবাত সাধারণত 2 ধরনের হয়, শক্তিশালী ঘূর্ণবাত আর দুর্বল শ্রেণীর ঘূর্ণবাত। সাধারণত নিরক্ষরেখার আশেপাশে যে ঘূর্ণবাতগুলো সৃষ্টি হয় অর্থাৎ 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, সেখানে কিন্তু শক্তিশালী ঘূর্ণবাতের সৃষ্টি হয়। পৃথিবীতে এরকম শক্তিশালী ঘূর্ণবাতগুলো কি কি আছে? হ্যারিকেন আছে, টাইফুন আছে, টর্নেডো আছে, সাইক্লোন আছে, ব্যাগুই আছে, উইলি আছে। এগুলো কিন্তু আমি তোমাদের একটা পৃথিবীর মানচিত্র দেখাচ্ছি, সেটা দেখলে তুমি দেখতে হবে এই ঝড়গুলো। দেখো এখানে যে ঝড়গুলো আমি বলেছি সেই ঝড়গুলো দেখো পৃথিবীর মানচিত্রে সেই টাইফুন, টর্নেডো, সাইক্লোন, হ্যারিকেন, ব্যাগুই, উইলি যে উইলি আমাদের অস্ট্রেলিয়ার দিকে, আমাদের চীন সাগরের সাইক্লোন আছে, ব্যাগুই আছে জাপান সাগরে আছে, আর আমাদের দক্ষিণ আমেরিকার এদিকে আছে হ্যারিকেন, টাইফুন, টর্নেডো। এই সমস্ত জায়গায় আমেরিকার এই সমস্ত জায়গায় এই ঝড়গুলো হয়। তাহলে এই যে পৃথিবীতে কোথায় কোথায় মোটামুটি এই ক্রান্তীয় ঘূর্ণিঝড় হয় এবং কালো কালের অ্যারো দিয়ে তাদের প্রভাবটা কিন্তু দেখানো হয়েছে। তোমরা দেখো আমি যে ঝড়গুলোর নাম বললাম, হ্যারিকেন, টর্নেডো, আমাদের চীন সাগরে আছে সাইক্লোন, আমাদের সাইক্লোন আছে চীন সাগরে আছে টাইফুন, আমাদের বঙ্গোপসাগরে আছে সাইক্লোন, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আছে হ্যারিকেন, অস্ট্রেলিয়ায় আছে উইলি। এরকম বিভিন্ন উল্লেখযোগ্য কিন্তু ঘূর্ণিঝড়ের নাম আমি তোমাদের এখানে দেখালাম এবং তাদের পাশাপাশি প্রভাববার্তাও তোমরা দেখতে পাচ্ছ। এবার যেটা হচ্ছে যে এই ঘূর্ণিঝড়ের মধ্যে একমাত্র হ্যারিকেনটা হচ্ছে টর্নেডোটা হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম ঘূর্ণিঝড় এবং টর্নেডো কিন্তু একমাত্র যে ঘূর্ণিঝড় সেটা স্থলভাগ থেকে সৃষ্টি হয়। আর বাকি পৃথিবীতে যত ঘূর্ণিঝড় আছে সবই কিন্তু সমুদ্র থেকে উৎপত্তি হয়। একমাত্র টর্নেডো হচ্ছে স্থলভাগের উপর অল্প জায়গায় গভীর নিম্নচাপের ফলে একটা বিধ্বংসী ঝড়ের সৃষ্টি হয়, যেখানে কুয়াশার ধুলো বালি একসঙ্গে হাতি সুরের মতো ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে যায়, যার গতিবেগ 300 থেকে 500 কিলোমিটার হয় এবং পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম ঘূর্ণিঝড়, এর স্থায়িত্ব খুব কম। এই টর্নেডো ঘূর্ণিঝড়টাকেই আমেরিকায় বলে টুইস্টার। তাহলে মনে রাখবে একমাত্র টর্নেডোই হচ্ছে স্থলভাগের ঘূর্ণিঝড় আর বাকি সবই কিন্তু সমুদ্রের থেকে সৃষ্টি হয় এই ঘূর্ণিঝড়। তাহলে এই অংশটা ভালো করে পড়বে। ধন্যবাদ।